नमस्कार बंधुरा आमी अपू और आनंदेर छाद बागाने आपनादेर सबाइके सबुज अभिनंदन। बंधुरा आज के आमरा जे विषयटा निये आलोचना करब सेटा हच्छे कसमस गाछ। कसमस गाछके आमरा अक्टोबर थेके शुरू करे डिसेम्बर जानुआरी पर्यन्त प्रतिस्थापन करते पारी, तातेও किन्तु आमरा खूब भालो फुल पाबो। कसमस गाछेर दुटो भ্যারাইটি হয়, একটা হচ্ছে দেশি ভ্যারাইটি আর একটা হচ্ছে হাইব্রিড ভ্যারাইটি। তুমি হাতের কাছে যেটা পাবে সেটাই নিয়ে নেবে, কোনো বাধ্যবাধকতা নেই, দুটোতেই ভালো ফুল হয়। হাইব্রিড ভ্যারাইটিটাতে পাতাটা খুব ঘন হয় আর দেশি ভ্যারাইটিতে পাতাটা অনেকটা ছাড়া ছাড়া হয়, সেই জন্যই হাইব্রিড ভ্যারাইটিটা দেখতে একটু বেশি ভালো লাগে, মানে গাছটাকে দেখতে ভালো লাগে। ফুল কিন্তু একই রকম হবে, খুব বেশি তফাৎ হবে না। ফুলের মধ্যে যদি তুমি তফাৎ করতে যাও তাহলে কিন্তু একটু কম বেশি দেখতে পাবে, মানে হাইব্রিডটাতে একটু থোকটা ভারী লাগবে আর দেশিটাতে একটু হালকা লাগবে, মানে ফুলটা তুমি দেখলেই বুঝতে পারবে। তবে বিশেষ কিছু তফাৎ নেই, তোমরা যেটা হাতের কাছে পাবে তোমরা সেটাই ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। কসমস গাছকে কিন্তু খুব কম পরিচর্যার মধ্যে আমরা কিন্তু খুব ভালোভাবে কিন্তু বড় করে তুলতে পারি এবং তার থেকে ফুল পেতে পারি। মনে করো অনেক লোক আছে যারা সারাদিনের কর্মব্যস্ততার জন্য গাছ লাগাতে পারে না, অথচ তাদের কিন্তু প্রবল ইচ্ছা থাকে যে আমরা আমাদের বাগানেও কিন্তু এই শীতের সময় কিছু গাছ লাগাবো। তার মধ্যে কিন্তু অন্যতম গাছ হচ্ছে এই কসমস গাছ। কসমস গাছের পরিচর্যাও খুব কম। আজকের ভিডিওটা মূলত আমার দু ধরনের ব্যক্তিদের জন্য, এক হচ্ছে যারা একেবারে নতুন বাগানি আর দ্বিতীয় হচ্ছে যাদের খুব কম সময় হাতে, তাদের জন্য। তাহলে চলো দেখে নিই আমরা খুব সহজ পদ্ধতিতে আমরা কসমস গাছকে কি পরিচর্যা করব। প্রথমেই চলে আসি মাটির ব্যাপারটা, মাটিটা আমরা কিভাবে তৈরি করব। দেখো কসমস গাছের গোড়ায় জল জমুক এটা কিন্তু একেবারে পছন্দ করে না, যার জন্য আমাদের করতে হবে কি একটু ঝুরঝুরে মাটি করতে হবে। ঝুরঝুরে মাটি করতে গেলে আমরা কি করব, এক ভাগ মাটি নেব, তার সঙ্গে এক ভাগ বালি নেব। সেটা সাদা বালিও হতে পারে, লাল বালিও হতে পারে, কোনো অসুবিধা নেই। তোমার যেটা তুমি হাতের কাছে পাবে সেটাই তুমি নাও। তাহলে এক ভাগ বালি, এক ভাগ মাটি আর এক ভাগ যে কোনো কম্পোস্ট, তুমি পাতা পচা সার নিতে পারো, তুমি গোবর সার নিতে পারো, তুমি ভার্মি কম্পোস্ট নিতে পারো, যদি তোমার কাছে কিচেন কম্পোস্ট থাকে সেটাও তুমি নিতে পারো। কিন্তু যদি তুমি গোবর সার নাও তাহলে কিন্তু অবশ্যই 1 থেকে 2 বছরের পুরনো পচানো গোবর সার নিতে হবে তোমাকে, তবেই কিন্তু এটা খুব কার্যকারী হবে। নতুন টাটকা গোবর কিন্তু কোনো মতেই নেবে না নতুন বাগানিরা, এবং পুরনো বাগানিরা তো নেবেই না কোনোদিনও, নতুন বাগানিরাও নেবে না। এই 3টে উপাদানকে ভালো করে আমরা মিশিয়ে নেবো, মিশিয়ে নিলেই কিন্তু আমাদের মাটি তৈরি, ব্যাস, আর আমাদের কিছু নেবার নেই। যারা নতুন বাগানি গোবর যদি বুঝতে না পারো বা চিনতে না পারো, লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, তোমরা দেখে নাও, বুঝতে পারবে তাহলে কোনটা 1 বছরের পুরনো গোবর বা কোনটা টাটকা গোবর। এরপরে আসছি চারার ব্যাপারটা। চারা দেখো তুমি খুব কম দামের মধ্যেই কিন্তু এরকম পেয়ে যাবে, আর আমি এই চারাগুলো কিন্তু কিনিনি একটাও, আমি এগুলো তৈরি করে নিয়েছি বাড়িতে। কীভাবে চারা তৈরি করতে হয় তার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। চারা তৈরিটা তো আরও সহজ। তাহলে চলো আমরা এবার গাছটা প্রতিস্থাপন করে দিই। প্রতিস্থাপনের ক্ষেত্রে তোমাদের টব নির্বাচন করাটা কিন্তু খুব এসেন্সিয়াল। টব নির্বাচনের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিই, তোমরা কিন্তু 8 ইঞ্চি টব থেকে শুরু করতে পারো। 8 ইঞ্চি টব যদি করো তাহলে কিন্তু তোমরা 2 থেকে 3টে গাছ অবশ্যই লাগাতে পারো, কোনো অসুবিধা নেই। আর 10 ইঞ্চি টব যদি তোমরা করো তাহলে কিন্তু তোমরা ওখানে 4 থেকে 5টা গাছ লাগাতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো এখানে আমি একটা গ্রো ব্যাগ নিয়ে নিয়েছি, তোমরা চাইলে টবও নিতে পারো বা গ্রো ব্যাগ নিতে পারো, কোনো অসুবিধা নেই। 10 ইঞ্চি টব যদি নাও তাহলে কিন্তু তোমাকে খুব ভালো করে ড্রেনেজ সিস্টেম করতে হবে, এবং 8 ইঞ্চিও টব যদি নাও তুমি, তোমাকে কিন্তু খুব ভালো করে ড্রেনেজ সিস্টেম করতে হবে। এই চারাগুলো আমি বানিয়ে নিয়েছিলাম, দেখো এই চারাগুলো বানিয়ে নিয়ে আমি একটু বড় করে নিয়েছি। বড় করে নেওয়ার পর কী করেছি, আজকে আমি এতে জল দিইনি, দেখো পুরো ড্রাই হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ। তাহলে কী হবে, আমার রুট বলটা ভাঙবে না, আমি যখনই বসাতে যাব আমার রুট বল ভাঙবে না। দেখো কত সুন্দর আমার কিন্তু চারাটা তৈরি হয়েছে, এবং দেখো নিচে কত সুন্দর শিকড় গজিয়ে গেছে। দেখো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কত সুন্দর শিকড় গজিয়েছে, বুঝতে পারছো। এই জন্য আমি করি কি, ছোট ছোট পটের মধ্যে করি, যাতে খুব আমার তাড়াতাড়ি শিকড়টা গজিয়ে যায় এবং আমার গাছটা কিন্তু যখনই আমি প্রতিস্থাপন করব খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে, সেই জন্যই আমি এরকম ছোট ছোট পটের মধ্যে করি। এবার আমি বলি, দেখো উপর থেকে কিছুটা জায়গা তোমাদেরকে খালি রাখতে হবে। ভরাটের পর, মাটিটা ভরাট করার পর তোমাদের উপর থেকে বেশ কিছুটা জায়গা খালি রাখতে হবে। কারণ হচ্ছে কি, আমি সেটা তোমাদেরকে ভিডিওর মধ্যে বলে দেবো। প্রথমেই কিন্তু তোমরা 1 থেকে 1.5 ইঞ্চি জায়গা খালি রেখে ভরাট করবে না, যদি চেষ্টা করবে অন্তত 3 ইঞ্চি জায়গা খালি রাখবার। দেখো এরপরে আমি এই চারটাকে কিন্তু বসিয়ে দেবো, আস্তে আস্তে আমি বসিয়ে দিচ্ছি। দেখো খুব বেশি কিন্তু অসুবিধা হবে না।
আমাদের প্রতিস্থাপনের কাজ শেষ হয়ে গেল। প্রতিস্থাপনের পর আমাদের নিয়ম হচ্ছে সম্পূর্ণ টব ভর্তি করে জল দিয়ে দেওয়া। কিন্তু এই মুহূর্তে আমি জল দিতে পারছি না, যেহেতু এটা আমার স্টুডিওর মধ্যে রয়েছে, সেহেতু আমি জল দিতে পারছি না। তোমাদেরকে আমি বলে দিচ্ছি 1 লিটার জলে 1 চামচ, মানে আইসক্রিম চামচের 1 চামচ যে কোনো ফাঙ্গিসাইড তোমরা গুলে নিতে পারো। গুলে নিয়ে ভালো করে তোমরা টবটা ভর্তি করে জল দিয়ে দেবে, তাহলেই হবে। প্রথমবার একটু ফাঙ্গিসাইড দেওয়া জলটা দিলে মাটির মধ্যে যদি কোনো রকম ফাঙ্গাস থাকে তাহলে কিন্তু সেটা নষ্ট হয়ে যাবে এবং গাছটার কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করবে। সেই জন্য প্রতিস্থাপনের পর সম্পূর্ণ টব ভর্তি করে তোমরা জল দিয়ে দিবে। এরপরে আসছি আমরা প্রতিদিন কীরকমভাবে জল দেবো। প্রতিদিন জল দেওয়ার নিয়ম হচ্ছে তুমি মাটিটা বুঝে বুঝে জল দেবে। কীরকমভাবে বুঝবে? মাটিটা ওপর দিয়ে হাত দিয়ে দেখবে যে মাটিটা শুকনো আছে না ভিজে আছে। যদি মাটিটা ভিজে থাকে তাহলে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি দেখছো উপরের মাটিটা শুকিয়ে এসেছে তাহলে তুমি দ্বিতীয়বার আবার জল দিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু ভিজে মাটির উপরে কখনোই তোমরা জল দেবে না। এটা হলো প্রতিদিন জল দেওয়ার নিয়ম। এরপরে আসছি আলোর ব্যাপারটা। এই গাছটাকে তুমি সম্পূর্ণ সানলাইটে রাখবে, তাহলে কিন্তু গাছটা খুব ভালো গ্রো করবে এবং খুব তাড়াতাড়ি ফুল দেবে। যদি মনে করো তুমি অল্প সূর্যের আলোতে রাখছো গাছটাকে, মানে 2 ঘন্টা 3 ঘন্টা রাখছো, বাকি সময়টা ছাওয়া পড়ে যাচ্ছে, তাহলে কিন্তু তুমি সেই পরিমাণ ফুল পাবে না। যদি ফুল সানলাইটে রাখো তুমি এত ভালো ফুল পাবে, তুমি আবার দ্বিতীয় বছর বসাতে বাধ্য হবে। সেই জন্য তোমরা সম্পূর্ণ চেষ্টা করো যে যতটা সম্ভব একে সূর্যের আলোতে রাখা যায়। এটা গেল আলোর ব্যাপারটা। এরপরে আসছি খাবারের ব্যাপারটা। খাবারের ক্ষেত্রে দেখো এর কোনো বাধ্যবাধকতা নেই। প্রত্যেক সপ্তাহে যদি তুমি সর্ষে খোল ভেজানো জল পাতলা করে দিয়ে দাও তাহলেই কিন্তু হবে, এর বেশি দেওয়ার কিছু দরকার নেই। শুধু সর্ষে খোল ভেজানো জলেতে গাছটা সব কিছু হয়ে যাবে, মানে সব রকম খাবার গাছটার মধ্যে পেয়ে যাবে। কোনো রাসায়নিক সার ব্যবহার করার এতে কোনো প্রয়োজন নেই। কারণ হচ্ছে শুধু সর্ষে খোল ভেজানো জলেতেই খুব ভালো ফ্লাওয়ারিং হয়, গাছও খুব তাড়াতাড়ি বাড়ে এবং খুব ভালো ফ্লাওয়ারিং হয়। রাসায়নিক সার হিসেবে যদি তুমি ব্যবহার করতে চাও সামান্য ডিএপি ব্যবহার করতে পারো। সামান্য মানে খুবই সামান্য, কিন্তু বেশি নয়। কিন্তু ডিএপি তুমি চাইলে ব্যবহার করতে পারো, তবে খুব একটা প্রয়োজন হয় না, চাইলে তুমি ব্যবহার করতে পারো। এই গাছটার ক্ষেত্রে আমরা জৈব সারেই কিন্তু খুব ভালো ফল পেয়ে থাকি। এরপর আসছি রোগ পোকার ব্যাপারটা। রোগ পোকার ক্ষেত্রে দেখো রোগের কথাটা আগে বলে দিই। তোমরা মাসে যদি একবার যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করে দাও গাছের মধ্যে, তাহলে কিন্তু গাছটার মধ্যে কোনো রকম ফাঙ্গাসের আক্রমণ হবে না, মানে ছত্রাকের আক্রমণ হবে না। এটা মাসে একবার করলেই হবে। যদি তোমার মনে হয় যে ছত্রাকের আক্রমণ হচ্ছে তাহলে তুমি 2 বার মাসেও স্প্রে করতে পারো, মানে 15 দিন ছাড়া ছাড়া 2 বারও করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু খুব বেশি ছত্রাকের আক্রমণ হয় না। যদি তুমি অতিরিক্ত জল না দাও তাহলে কিন্তু ছত্রাকের আক্রমণ হবে না। সেই জন্য তোমরা 1 বার থেকে 2 বার ব্যবহার করতে পারো ছত্রাকনাশক। যে কোনো ফাঙ্গিসাইড ইউজ করতে পারো, কোনো বাধ্যবাধকতা নেই। তোমার হাতের কাছে তুমি যেটা পাবে সেটাই ব্যবহার করতে পারো। এটা হলো রোগের ব্যাপারটা। এরপর আসছি পোকার ব্যাপারটা। পোকার ক্ষেত্রে আমি তোমাদের বলে দিই, এই গাছটার মধ্যে মূলত 3 ধরনের পোকার আক্রমণ বেশি দেখা যায়। একটা হচ্ছে মাকড়, দ্বিতীয় হচ্ছে জাপ পোকা, তৃতীয় হচ্ছে মিলিবাগ। এই 3টে পোকার কিন্তু আক্রমণ হতে পারে, খুব হবেই যে এরকম কোনো ব্যাপার নেই, নাও হতে পারে, কিন্তু এই 3টে পোকার মোটামুটি আক্রমণ দেখা যায়। সেই জন্য তোমাদের প্রথম থেকে সামান্য একটুখানি পরিচর্যা করতে হবে। 15 দিন ছাড়া ছাড়া তোমরা যে কোনো একটা কীটনাশক স্প্রে করতে পারো। তোমরা নিম তেল স্প্রে করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা চাইলে কাকা স্প্রে করতে পারো, টাপগড় করতে পারো, ওস্তাদ করতে পারো, রোগড় করতে পারো, যে কোনো একটা ওষুধ তোমরা ব্যবহার করতে পারো, মানে কীটনাশকের কথা বলছি। এবার ব্যবহারটা কীরকমভাবে করবে? ব্যবহার করার মাত্রাটা হচ্ছে 1 থেকে 1.5 ml 1 লিটার জলে দেবে, দিয়ে ভালো করে গুলে নেবে। গুলে নিয়ে ভালো করে গাছের মধ্যে স্প্রে করে দেবে। অথবা তুমি বাগানে যখন তোমার অন্য অন্য গাছে স্প্রে করছো, সেই যে স্প্রে করছো সেই স্প্রেটাই তুমি এর মধ্যেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাতে কিন্তু এর মধ্যে কোনো ক্ষতি হবে না। তুমি চাইলে অর্গানিকভাবেও করতে পারো, চাইলে রাসায়নিকভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই। যেটা তুমি হাতের কাছে পাবে তুমি সেটাই স্প্রে করবে, তাতেই কিন্তু এর মধ্যে কোনো রকম রোগ পোকা আসবে না। কিন্তু স্প্রেটা তোমাকে মনে রাখতে হবে 15 দিন ছাড়া করতে হবে। 15 দিন ছাড়া যদি স্প্রে করো গাছে তোমার আলাদা করে কোনো চিকিৎসা করতে হবে না, কোনো রোগ পোকাও আসবে না। এছাড়াও বন্ধুরা তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে, হোয়াটসঅ্যাপ নাম্বারেও জানাতে পারো, আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো। আর বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। নমস্কার।